আপনারা দেখছেন একুশে টেলিভিশন। বাংলাদেশ নেপাল সম্পর্ক সুদৃঢ় করার প্রত্যয়, আঞ্চলিক সহযোগিতা বৃদ্ধির আশাবাদ। 4 সমঝোতা স্মারক সই, শেখ হাসিনা বিদ্যাদেবী বৈঠকে দ্বিপাক্ষিক বিভিন্ন বিষয়ে আলোচনা। করোনায় আরও 30 মৃত্যু, 7 মাসের সর্বোচ্চ আক্রান্ত 2800, ছুটি নিয়ে বিভ্রান্তি ছড়ালে ব্যবস্থা। সাল্লায় হামলা মামলায় 30 জনের রিমান্ড শুনানিকাল, সাম্প্রদায়িকতার পৃষ্ঠপোষক বিএনপি, বললেন ওবায়দুল কাদের। সৌদি আরবের হজ প্রোটোকল ঘোষণা, টিকা ও পিসিআর টেস্ট বাধ্যতামূলক, প্রস্তুতি নিচ্ছে বাংলাদেশ। শুনছিলেন ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেড সংবাদ শিরোনাম। আমন্ত্রণ জানাচ্ছি রাত 11টার 21 সংবাদে, সাথে আছি মিতা চৌধুরী। দর্শক, একুশে টেলিভিশনের সংবাদ একই সাথে সরাসরি দেখতে পাবেন আমাদের ফেসবুক পেজ www.facebook.com/2124 অনলাইনে। মেগা স্পাইডার সিলিং ফ্যান, মেগা বাতাসে শান্তির পরশ। এছাড়া সংবাদ আরও থাকছে। ঢাকা শিলিগুড়ি ট্রেন চলাচলের অপেক্ষার অবসান, আনুষ্ঠানিক ঘোষণা 27 মার্চ। বঙ্গবন্ধু ও বাংলাদেশকে আলাদাভাবে দেখার সুযোগ নেই। আগামী প্রজন্ম যেন বঙ্গবন্ধু প্রেরণায় গড়ে ওঠে, সেদিকে সজাগ থাকার আহ্বান জানান রাষ্ট্রপতি মোহাম্মদ আব্দুল হামিদ। মুজিব চিরন্তন অনুষ্ঠানের 6ষ্ঠ দিনে আয়োজনে যোগ দিয়ে নেপালের রাষ্ট্রপতি বিদ্যাদেবী ভান্ডারী দুই দেশের মধ্যে সম্পর্ক আরও সুদৃঢ় হবার আশাবাদ জানান। বক্তব্যে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, আঞ্চলিক উন্নয়নে চিন্তা করতে হবে সম্মিলিতভাবে। প্রণব চক্রবর্তী রিপোর্ট। বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী ও স্বাধীনতার সুবর্ণ জয়ন্তীতে 10 দিনব্যাপী অনুষ্ঠানের 6ষ্ঠ দিনের আয়োজনে প্রধান অতিথি নেপালের রাষ্ট্রপতি বিদ্যাদেবী ভান্ডারী। জাতীয় প্যারেড গ্রাউন্ডের অনুষ্ঠানে এসে পৌঁছালে তাকে স্বাগত জানান রাষ্ট্রপতি আব্দুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। পররাষ্ট্র প্রতিমন্ত্রীর সঞ্চালনায় অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন শিক্ষামন্ত্রী ডাক্তার দীপু মনি। মুখ্য আলোচক কথা সাহিত্যিক সেলিনা হোসেন। বাংলার হতভাগ্য হিন্দু মুসলমান। বক্তৃতায় নেপালের রাষ্ট্রপতি গভীর শ্রদ্ধায় স্মরণ করেন বঙ্গবন্ধুর আত্মদানকে। প্রশংসা করেন তার সুযোগ্য কন্যা শেখ হাসিনার নেতৃত্বে দেশের উন্নয়ন অভিযাত্রার। এ সময় দুদেশের সম্পর্ক আরও সুদৃঢ় হবে বলে আশা প্রকাশ করেন তিনি। नेपाल र बङ्गलादेशको विकास प्रयासबाट समग्र दक्षिण एसियाकै सामाजिक आर्थिक उन्नतिमा योगदान पुग्ने मैले विश्वास लिएको छु। রাষ্ট্রপতি মোহাম্মদ আব্দুল হামিদ বলেন, একটি দেশের সরকার ও রাজনৈতিক দল সততা নিয়ে কাজ করলেই দেশের উন্নয়ন হয়। বঙ্গবন্ধুর প্রেরণায় আগামী প্রজন্মকে গড়ে তোলার আহ্বান জানান রাষ্ট্রপতি। বঙ্গবন্ধু ও বাংলাদেশকে আলাদা করে দেখার কোনো সুযোগ নেই। সাধারণ হতদরিদ্র মানুষের মৌলিক চাহিদা পূরণে দলমত নির্বিশেষে তাদের পাশে দাঁড়াতে পারলে দেশের রাজনীতিতে নূতন অধ্যায়ের সূচনা হবে। মুজিব বর্ষে এটাই হবে সবচেয়ে বড় অর্জন। অনুষ্ঠানে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ৭১-এ নেপালের সহায়তা কৃতজ্ঞতার সাথে স্মরণ করেন। বলেন, সামগ্রিক আঞ্চলিক উন্নয়নের জন্য চিন্তা করতে হবে সম্মিলিতভাবে। দক্ষিণ এশিয়ার এক বিশাল সংখ্যক মানুষ এখনো দরিদ্র সীমার নিচে বাস করে। বিপুল সংখ্যক মানুষ এখনো অর্ধাহার বা অনাহারে থাকে। দক্ষিণ এশিয়ায় যে প্রাকৃতিক সম্পদ রয়েছে, সে সম্পদ যথাযথভাবে ব্যবহার করে এই অঞ্চলের মানুষের দারিদ্র্য দূর করা সম্ভব। একে অপরের সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক বজায় রেখে এই অঞ্চলকে দারিদ্র্যমুক্ত উন্নত অঞ্চল হিসেবে গড়ে তোলার প্রয়াস আমরা অব্যাহত রাখব। করোনা সংক্রমণ আবারও বেড়েছে উল্লেখ করে সবাইকে সচেতন থাকার আহ্বান জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। করোনা ভাইরাস মোকাবেলায় সকলে নিজেকে সুরক্ষিত রাখুন, সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন। প্রণব চক্রবর্তী, একুশে টেলিভিশন, ঢাকা। যোগাযোগের উন্নয়নের উপর বিশেষ জোর দিচ্ছে বাংলাদেশ আর নেপাল। পররাষ্ট্রমন্ত্রী জানিয়েছেন, সই হওয়া সমঝোতার স্মারকে যোগাযোগ, পর্যটন ও সাংস্কৃতিক বিনিময় বিষয়ে গুরুত্ব দেওয়া হয়েছে। এদিকে সফররত নেপালের রাষ্ট্রপতি বিদ্যাদেবী ভান্ডারীর সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
রিপোর্টে আরও জানাচ্ছেন মোহাম্মদ নুরনবী। হোটেল ইন্টারকন্টিনেন্টালে নেপালের সফররত রাষ্ট্রপতি বিদ্যাদেবী ভান্ডারীর সাথে সৌজন্য সাক্ষাৎ করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। মুজিববর্ষ ও স্বাধীনতার সুবর্ণ জয়ন্তীর অনুষ্ঠানে অংশ নেয় ধন্যবাদ জানান প্রধানমন্ত্রী। কৃতজ্ঞতা ভরে স্মরণ করেন মুক্তিযুদ্ধে নেপালের রাজনৈতিক নেতৃত্ব ও জনগণের অকুণ্ঠ সমর্থনকে। আলাপ হয় দ্বিপাক্ষিক বিভিন্ন বিষয় নিয়েও। এর আগে পররাষ্ট্রমন্ত্রী ডক্টর একে আব্দুল মোমেন সৌজন্য সাক্ষাৎ করেন রাষ্ট্রপতি বিদ্যাদেবী ভান্ডারীর সাথে। সে সময় পর্যটন খাত, সাংস্কৃতিক যোগাযোগ ও বাণিজ্যিক সম্পর্ক জোরদার করার কৌশল নিয়ে আলাপ হয়। পরে গণমাধ্যমের সাথে বৈঠকের বিষয় নিয়ে কথা বলেন পররাষ্ট্রমন্ত্রী। আমাদের দ্বিপাক্ষিক ইস্যুগুলো আলোচনা হয়েছে, আমাদের মাল্টিল্যাটারাল ইস্যুগুলো আলোচনা হয়েছে এবং সবগুলাই অত্যন্ত আপনার কি বলবো বন্ধুত্ব পরিবেশে, এবং তারা বাই অ্যান্ড লার্জ আমাদের সবগুলো ইস্যু দিয়ে আপনার সহমত পোষণ করেছেন। আমরা আমাদের রোহিঙ্গার ইস্যুতে তুলে ধরেছি যে এইটির ব্যাপারে তাদের সহযোগিতা চাই। জানান যোগাযোগ উন্নয়নের উপরেই সবচেয়ে বেশি প্রাধান্য দিচ্ছে দুই সরকার। একটি যোগাযোগ, একটা এক্সপোর্ট, এগ্রিকালচারাল গুডস এক্সপোর্ট, এইগুলোর একটি, আরেকটি ট্যুরিজমের, আর আরেকটি হলো পিপল টু পিপল, এই যে কালচার, এই চারটি হবে। তখন আমরা অনেকগুলো সমঝোতা করেছিলাম, সেগুলো কোভিডের কারণে একটু স্তীমিত ছিল, সেগুলো যাতে রিঅ্যাক্টিভেট হয় এবং জোরে সোরে কাজ করা যায় সেটা নিয়েও আমরা আলাপ করেছি। মোহাম্মদ নুরুন্নবী, একুশে টেলিভিশন, ঢাকা। দেশে কোভিডের 7 মাসের মধ্যে একদিনে সর্বোচ্চ আক্রান্ত হয়েছে। মারাও গেছে 2.5 মাসের মধ্যে সবচেয়ে বেশি। 30 জনের মৃত্যুর পাশাপাশি 24 ঘন্টায় আক্রান্ত 2809 জন। দৈনিক সংক্রমণ হার বেড়ে 11.89%। তবে করোনা প্রাদুর্ভাবের কারণে দেশে লকডাউন বা সাধারণ ছুটির বিষয়ে এখনও কোনো সিদ্ধান্ত নেই, জানিয়েছে তথ্য অধিদপ্তর। বিস্তারিত জানাচ্ছেন স্মৃতি মণ্ডল। করোনা সংক্রমণ ও মৃত্যু বাড়ছে আশঙ্কাজনক হারে। স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী 24 ঘন্টায় 219টি ল্যাবে করোনা পরীক্ষা হয়েছে 25,111। এর মধ্যে শনাক্ত 2,809 জন, যা গেল 7 মাসে একদিনে সর্বোচ্চ। শনাক্তের সংখ্যা বেড়ে 5,73,687। নতুন 1,754 জন সহ সুস্থ হয়েছে 5,24,159। করোনায় একদিনে মৃত 30 জনের 24 জন মারা গেছে ঢাকা বিভাগে। মোট মৃত্যু 8,720। এর মধ্যে পুরুষ 6,595 ও নারী 2,125। মৃত্যু ঝুঁকিতে 60 ঊর্ধ্বরা। দৈনিক সংক্রমণ হার বেড়ে 11.19%। সুস্থতার হার 91.37 ও মৃত্যু 1.52%। এ পর্যন্ত শনাক্ত হার 12.94%। এদিকে লকডাউন বা সাধারণ ছুটির বিষয়ে কোনো সিদ্ধান্ত নেওয়া হয়নি। সরকারি এক তথ্য বিবরণীতে এ তথ্য জানানো হয়। এ নিয়ে অসত্য ও বিভ্রান্তিকর খবর ছড়ালে কঠোর ব্যবস্থা নেয়ার হুঁশিয়ারি দেওয়া হয়েছে। স্মৃতিমণ্ডল, একুশে টেলিভিশন, ঢাকা। সুনামগঞ্জে সাল্লায় সংখ্যালঘুদের বাড়িঘরে হামলার প্রধান আসামি স্বাধীনসহ 30 আসামির রিমান্ড আবেদন শুনানি আগামীকাল। সুনামগঞ্জে জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট শ্যামকান্ত সিনহা শুনানির এ তারিখ ধার্য করেন। এর আগে সোমবার বিকেলে গ্রেপ্তার ইউপি সদস্য স্বাধীনসহ 11 জনকে আদালতে হাজির করা হলে জামিন আবেদন নামঞ্জুর করে তাদের জেল হাজতে পাঠানো হয়। এ সময় প্রধান আসামি শহীদুল ইসলাম স্বাধীনের 10 দিনের রিমান্ড ও 29 জন আসামির 5 দিন করে রিমান্ড আবেদন করে পুলিশ। আর এই রিমান্ডের আবেদনের প্রেক্ষিতে মঙ্গলবার শুনানির দিন ধার্য করা হয়েছে। এদিকে ঘটনাস্থলে পরিস্থিতি নিয়ন্ত্রণে নোয়াগাঁও সরকারি প্রাথমিক বিদ্যালয়ের 15 সদস্যের ও দিরাইয়ের ধনপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের 10 সদস্যের অস্থায়ী পুলিশ ক্যাম্প বসানো হয়েছে। অন্যদিকে ঘটনার প্রতিবাদে পাবনার চাটমোহরে পূজা উদযাপন পরিষদ মানববন্ধন করেছে। সাম্প্রদায়িক অপশক্তি আবারও মাথাচাড়া দিয়ে উঠছে, আর তাদের উস্কানি ও পৃষ্ঠপোষকতা দিচ্ছে বিএনপি। এমন মন্তব্য করেছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। ভিডিও কনফারেন্সে নওগাঁ জেলার পোরশা উপজেলার সম্মেলনে যোগ দিয়ে তিনি জানান, আগামীতে আওয়ামী লীগের কার্যনির্বাহী কমিটির সভায় দলীয় শৃঙ্খলার বিষয়ে কঠিন সিদ্ধান্ত হবে। আজ দেশে সাম্প্রদায়িক ষড়যন্ত্রকারীরা আবারও মাথাচাড়া দিয়ে উঠেছে। আজও সাম্প্রদায়িকতার পৃষ্ঠপোষক বিএনপি আজ দেশে বিদেশে ষড়যন্ত্র করে যাচ্ছে শেখ হাসিনার
সেই জনপ্রিয় সরকারকে উৎখাত করার জন্য আজকে সরকারের বিরুদ্ধে তারা আন্দোলনের ডাক দিয়ে বারে বারে ব্যর্থ হয়েছে। বৈশ্বিক করোনা ভাইরাস মহামারীর মধ্যেও হজের প্রস্তুতি নিতে শুরু করেছে সৌদি সরকার। চলতি বছরে হজ পালনের প্রোটোকল ঘোষণা করেছে দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়। প্রোটোকলে ঠিক কত সংখ্যক হজযাত্রী চলতি বছর হজ পালন করার সুযোগ পাবেন এই সংখ্যা উল্লেখ করা হয়নি। তবে চলতি বছরে হজ গত বছরের ন্যায় এতটা সীমিত পর্যায়ের হবে না বলে জানানো হয়। আজহারুল ইসলামের রিপোর্ট। করোনা মহামারীর প্রেক্ষাপটে 2021 সালে পবিত্র হজ পালনে প্রোটোকল ঘোষণা করেছে সৌদি আরব সরকার। এতে বলা হয়েছে, করোনার কারণে চলতি বছর হজে শুধুমাত্র 18 থেকে 60 বছর বয়সীরা অংশ নিতে পারবেন। প্রোটোকলে বলা হয়, হজে অংশগ্রহণকারীরা সৌদি আরবে অবতরণের কমপক্ষে 1 সপ্তাহ আগে করোনা ভ্যাকসিনের দ্বিতীয় ডোজ গ্রহণের প্রক্রিয়া শেষ করতে হবে। এছাড়া সৌদি আরবে অবতরণের 72 ঘন্টা আগে করা করোনা ভাইরাসের PCR টেস্টের নেগেটিভ রিপোর্টও সঙ্গে রাখতে হবে। হজযাত্রীদের সৌদি আরবে অবতরণ করার পর 72 ঘন্টা কোয়ারেন্টাইনে থাকতে হবে। উল্লেখিত সময় শেষে আবারও PCR টেস্ট করা হবে প্রতিটি হজযাত্রীকে। হজযাত্রীরা এবং হজকর্মীরা আলাদা ব্যাচ পরিধান করবে বলেও জানানো হয়। একে অপর থেকে কমপক্ষে 1.5 মিটার দূরত্ব বজায় রাখবে। আর সৌদি সরকারের হজ ও ওমরা মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী প্রতিটি গ্রুপ হবে 100 জনের। আজহারুল ইসলাম, 21 টেলিভিশন। এবছর 10,000 মানুষ হজ পালন করতে পারে বলে জানিয়েছেন ধর্ম প্রতিমন্ত্রী ফরিদুল হক খান। সচিবালয়ে নিজ কার্যালয়ের সাংবাদিকদের প্রশ্নের উত্তরে প্রতিমন্ত্রী জানান, হজযাত্রী নিয়ে সৌদি সরকারের সাথে এখনও চুক্তি হয়নি। হজে যেতে ইচ্ছুক 61,000 মানুষ নিবন্ধন করেছে। ধর্ম প্রতিমন্ত্রী হজ গমনেচ্ছুদের করোনার ভ্যাকসিন দেওয়ার তাগিদ দেন। নিচ্ছে প্রিমিয়ার ব্যাংক লিমিটেড সংবাদ বিরতি। নো মাস্ক নো সার্ভিস বিধি মেনে চলুন, সুস্থ থাকুন। যখন ফিরছি তখন অন্যান্য খবরের সঙ্গে আরও থাকবে। ইতিহাস বিকৃতির অভিযোগ, তারেক রহমানের বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা। জমে উঠছে অমর একুশে গ্রন্থমেলা, তরুণ পাঠকদের আগ্রহ উপন্যাসে। আবার আমন্ত্রণ রাত 11টায় 21 সংবাদে। ঢাকা থেকে জলপাইগুড়ি পর্যন্ত যাত্রীবাহী ট্রেন চলাচলে আনুষ্ঠানিক ঘোষণা আসছে। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে নিয়ে 27 মার্চ প্রধানমন্ত্রী শেখ হাসিনা এই ঘোষণা দেবেন। এর মাধ্যমে দুদেশের ব্যবসা বাণিজ্যে উন্নতির পাশাপাশি সাংস্কৃতিক বন্ধনও দৃঢ় হবে বলে আশা করেন রেলমন্ত্রী নুরুল ইসলাম সুজন। তৌহিদুর রহমানের রিপোর্ট। বাংলাদেশ থেকে ভারতের জলপাইগুড়ির পাহাড়ি পথ দিয়ে চলবে ট্রেন। ঢাকা ক্যান্টনমেন্ট থেকে চিলাহাটি হয়ে ভারতের নিউ জলপাইগুড়ি গিয়ে শেষ হবে যাত্রা। তবে কখন এই ট্রেন চলতে শুরু করবে তা নির্ভর করছে করোনার উপর। মৈত্রী এবং বন্ধন যেটা চলাচল বন্ধ আছে, কারণ কোভিড এই সিচুয়েশনের কারণে। কাজে এই ট্রেনটিও আমরা এই সুযোগটা নিতে চাই যে আমাদের দুই প্রধানমন্ত্রীকে এইরকম একটি অকেশনে 50 বছর পূর্তির দিনে আমরা তাদের মাধ্যমে একটা ঘোষণা আমরা আশা করছি যে এই চলাচলের জন্য যে ঘোষণা, এই ঘোষণাটা আসবে। রেল মন্ত্রণালয়ের সভাকক্ষে সংবাদ সম্মেলনে মন্ত্রী জানান, ট্রেনটির নাম দেওয়া হয়েছে মিতালি এক্সপ্রেস। মিতালি এক্সপ্রেস সোমবার ও বৃহস্পতিবার ঢাকা থেকে এবং রোববার ও বুধবার জলপাইগুড়ি থেকে যাত্রা শুরু করবে। 12:10 ছাড়বে আপনার ইয়ের থেকে, নিউ জলপাইগুড়ি স্টেশন থেকে, আর বাংলাদেশে পৌঁছাবে আপনার 10:30 রাত্রে, আর বাংলাদেশ থেকে ছাড়বে 21:50, আর পরের দিন পৌঁছাবে 7:05। 595 কিলোমিটার পথের এই ট্রেনে এসি বার্থ, এসি চেয়ার সহ মোট 456টি আসন রয়েছে। প্রাথমিকভাবে ভারতীয় রেক দ্বারা ট্রেনটি চলবে বলে জানান রেলমন্ত্রী। এদিকে আগামী বছরের ডিসেম্বরে ঢাকা থেকে ট্রেনে কক্সবাজার যাওয়ার আশাবাদ শোনালেন রেলমন্ত্রী। আমরা আরও অনেক বেশি ট্রেন তখন চিন্তা করতে পারবো ওই অঞ্চলে আপনার চলাচলের জন্য। তৌহিদুর রহমান, 21 টেলিভিশন, ঢাকা। ইতিহাস বিকৃতির অভিযোগে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সহ 25 নেতাকর্মীকে আসামি করে সুনামগঞ্জ আদালতে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা দায়ের করেছে এক প্রবাসী। জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট কুদরত-ই ইলাহির আদালতে মামলা দায়ের করেন যুক্তরাজ্য প্রবাসী আওয়ামী লীগ নেতা মইনুল ইসলাম।
মামলার বিবরণে জানা যায়, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান নিজের নামে ইউটিউব চ্যানেলে জুম মিটিংয়ের একটি ভিডিও 16 ডিসেম্বর 2020 সালে আপলোড করেন। সেখানে তিনি তার বক্তব্যে জিয়াউর রহমানকে স্বাধীনতার ঘোষক ও বাংলাদেশের প্রথম রাষ্ট্রপতি উল্লেখ করেন, যাতে জাতির পিতা ও দেশের মুক্তিযুদ্ধের ইতিহাসকে বিকৃত করা হয়েছে। এর মাধ্যমে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে অপমান করা হয়েছে বলে উল্লেখ করা হয়। আদালত মামলাটি আমলে নিয়ে তদন্ত করে আইনানুগ ব্যবস্থা নেওয়ার জন্য সুনামগঞ্জ সদর থানার ওসিকে আদেশ দেন। এনআরবি গ্লোবাল ব্যাংকের সাবেক ব্যবস্থাপনা পরিচালক প্রশান্ত কুমার হালদার ওরফে পিকে হালদারের সহযোগী ওয়াকামা ইন্টারন্যাশনালের পরিচালক শুভ্রা দাসকে গ্রেপ্তার করেছে দুর্নীতি দমন কমিশন দুদক। দুদকের উপপরিচালক গুলশান আনোয়ার প্রধানের নেতৃত্বে একটি দল শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে আজ সোমবার তাকে গ্রেপ্তার করে। শুভ্রা দাস যুক্তরাষ্ট্র থেকে কাতার এয়ারওয়েজের একটি ফ্লাইটে ঢাকায় পৌঁছান। দুদক বলছে, ওয়াকামা একটি ভুয়া কাগুজে প্রতিষ্ঠান। প্রতিষ্ঠানটির নামে ইন্টারন্যাশনাল লিজিং থেকে 87 কোটি 60 লাখ টাকার ঋণ নিয়ে আত্মসাৎ করা হয়। এবার আয়োজন বিএসবি গ্লোবাল নেটওয়ার্ক বইমেলা প্রতিদিন। জমে উঠছে এবারে অমর একুশে গ্রন্থমেলা। তরুণ পাঠকদের আগ্রহ উপন্যাসে। প্রবীণ লেখকদের পাশাপাশি নতুন লেখকদের উপন্যাসও বিক্রি হচ্ছে। এখনও পাঠকদের অন্যতম আকর্ষণ হুমায়ুন আহমেদ। মফিউর রহমানের রিপোর্ট। অমর একুশে বইমেলার পঞ্চম দিন। লেখক, পাঠক, প্রকাশকদের পদচারণায় মুখর পুরো মেলা প্রাঙ্গণ। স্টলগুলোতে এসেছে নতুন গল্প, উপন্যাস, কবিতা, অনুবাদ গ্রন্থসহ নানা বই। তরুণদের আগ্রহের কেন্দ্রবিন্দু উপন্যাসে। হুমায়ুন আহমেদ সব থেকে বেশি ফ্যান আমি। ওনার ম্যাক্সিমাম বই আমার পড়া হয়েছে। রোমান্টিক টাইপসের বই অনেক পছন্দ করি, তো আমি সূচিপত্র আগে পড়ি। সবসময় বই কেনার সময় যদি আমার ভালো লাগে তাহলে আমি ওইটা কিনে ফেলি। নন্দিত কথাসাহিত্যিক হুমায়ুন আহমেদ এখনও জনপ্রিয়। তার বই ছাড়াও ব্যাপক চাহিদা তাকে নিয়ে লেখা বইয়ের। হুমায়ুন আহমেদকে নিয়ে যারা লিখছেন তাদের বইগুলো আমি কিনবার চেষ্টা করছি। প্রকাশকরা বলছেন, অন্যান্য বারের মতো মেলা জমে না উঠলেও তরুণ পাঠকরা আসছেন, পছন্দের বই সংগ্রহ করছেন। হুমায়ুন স্যারের মৃত্যুর পরেও স্যারের এত মহিমা যে ওনার বই প্রতিবারই কাটতে থাকে। ওনার বই আমরা বিক্রি করে খুলতে পারি না। উপন্যাস মোটামুটি চলছে আর কি। উপন্যাস নিচ্ছে আর কি, তরুণ বয়সে লোকজন নিচ্ছে আর কি। এদিন মেলা এসেছে নতুন 139টি বই। মফিউর রহমান, একুশে টেলিভিশন, ঢাকা। আমাদের বিশেষ আয়োজন স্বাধীনতার 50। পরাধীনতার গ্লানি থেকে বাঙালিকে মুক্তি দিয়েছিলেন জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। স্বাধীনতার জন্য 54 বছর জীবনের 14টি বছর বিভিন্ন মেয়াদে কারাবরণ করেন, আর কারাগারে বসেই তৈরি করেন স্বাধীন বাংলাদেশের পথনকশা। বঙ্গমাতার অনুপ্রেরণায় কারাগারে রোজনামচা গ্রন্থে জাতির পিতা লিখেন তার জেল জীবনের কথা। মফিউর রহমানের রিপোর্ট। ছোটবেলা থেকেই প্রতিবাদী, বিপ্লবী। স্কুল জীবনেই প্রতিবাদ করতে গিয়ে 7 দিনের কারাভোগ। পাকিস্তান সৃষ্টির পর স্বপ্নভঙ্গ। বঙ্গবন্ধুও বুঝে গিয়েছিলেন, ভাষা সংস্কৃতির বিরুদ্ধেই প্রথম আঘাত। রুখে দাঁড়িয়েছিলেন বঙ্গবন্ধু। 1948 ও 49 সালে কয়েক দফা কারাবরণ করেন বঙ্গবন্ধু। 1950 থেকে টানা 787 দিন বঙ্গবন্ধুকে কারাগারে আটকে রাখে পাকিস্তানি শাসকরা। 54তে 206 দিন কারাভোগ। কারাগারে যেন ছিল বঙ্গবন্ধুর বাড়ি। সবশেষ 26শে মার্চ স্বাধীনতার ঘোষণা দেওয়ার পরপরই হানাদাররা বঙ্গবন্ধুকে গ্রেপ্তার করে পাকিস্তানে নিয়ে যায়। জাতির পিতাকে কারাগারে বন্দী রাখলেও তার স্বপ্ন, চেতনা, আদর্শকে বন্দী করা যায়নি। জেলে বসেই তিনি তৈরি করেন স্বাধীন বাংলাদেশের পথনকশা। পূর্ব বাংলার স্বায়ত্তশাসনের আন্দোলন করছিলেন, ভোগ মিছিল করেছেন পুরনো ঢাকায়, সদরঘাট থেকে চকবাজার পর্যন্ত। এই নানা কারণে তাকে বারবার জেল করা হয়েছে এবং যতদূর মনে হয় যে টানা সবচেয়ে বেশিবার জেল
ছেড়েছেন ৬৬ সালের ৬ দফা দেওয়ার পর। বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেসার অনুপ্রেরণায় জাতির পিতা লিখেছেন তার জেল জীবনের কথা। ইতিহাস সৃষ্টি হয়েছে তার ক্ষেত্রে, কারণ তিনি সেইখানে বসেই কারাগারের রোজনামচা লিখেছেন, আমার দেখা নয় চিন লিখেছেন এবং অসমাপ্ত আত্মজীবনী লিখেছেন, যেটি শুধুমাত্র তার জীবন কাহিনী নয় বা তার সংগ্রামের কাহিনী নয়, সেই সঙ্গে সঙ্গে বাংলাদেশেরও এক গৌরবময় ইতিহাসের উপাদান সেখানে আছে। জাতির পিতার ত্যাগ, দূরদর্শিতা এবং আপসী নেতৃত্ব সাহস জুগিয়েছে বাঙালিকে। পরাধীনতার গ্লানি থেকে মুক্ত করলেন বাঙালিকে, এনে দিলেন স্বাধীন বাংলাদেশ। বঙ্গবন্ধুর বাংলাদেশ উদযাপন করছে স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী। আমার বাংলাদেশ আজ স্বাধীন হয়েছে, আমার জীবনের স্বাদ আজ পূর্ণ হয়েছে, আমার বাংলা মানুষ আজ মুক্ত হয়েছে। মফিউর রহমান, ২১ টেলিভিশন, ঢাকা। সময় হয়েছে আবারও প্রিমিয়ার ব্যাংক লিমিটেড সংবাদ বিরতি। নো মাস্ক নো সার্ভিস বিধি মেনে চলুন, সুস্থ থাকুন। যখন ফিরছি তখন অন্যান্য খবরের সঙ্গে আরও যা থাকবে। টেকনাফে রোহিঙ্গা ক্যাম্পে আগুন, ৩,০০০-এরও বেশি ঘর পুড়ে ছাই। মিয়ানমার পরিস্থিতি নিয়ে বৈঠকে ইউরোপীয় ইউনিয়ন, ১১ সেনা কর্মকর্তার বিরুদ্ধে আসতে পারে নিষেধাজ্ঞা। আবার আমন্ত্রণ রাত ১১টায় ২১ সংবাদে। কক্সবাজারে উখিয়ার বালুখালী ৮ ও ৯ নম্বর রোহিঙ্গা ক্যাম্পে আগুনে পুড়ে গেছে ৩,০০০-এরও বেশি ঘর। বিকেল ৪টার দিকে বালুখালী ক্যাম্পে আগুনের সূত্রপাত হয়। মুহূর্তেই তা ছড়িয়ে পড়ে। ফায়ার সার্ভিস ও সেনাবাহিনীর সহ ৭টি ইউনিট ৫ ঘণ্টা চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনে। আগুনে আশ্রয়স্থল হারিয়ে হাজার হাজার রোহিঙ্গা আশ্রয় নিয়েছে কক্সবাজার টেকনাফ মহাসড়কে। প্রধানমন্ত্রীর সময়োপযোগী সিদ্ধান্তে দেশ প্রাকৃতিক দুর্যোগ মোকাবেলার সক্ষমতা অর্জন করেছে বলেছেন সংসদ সদস্য নুরুন্নবী চৌধুরী শাওন। ভোলার লালমোহনে স্বেচ্ছাসেবকদের মাঝে সাংকেতিক যন্ত্রপাতি ও গিয়ার বিতরণ অনুষ্ঠানে তিনি একথা বলেন। দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের অর্থায়নে এবং লালমোহন ঘূর্ণিঝড় প্রস্তুতি কর্মসূচি সিপিপির আয়োজনে এ সামগ্রী বিতরণ করা হয়। এ সময় উপজেলার ২,৭৪০ জন স্বেচ্ছাসেবকের মধ্যে ১,৩৭০ জনের মাঝে ৬২টি হ্যান্ড সাইরেন, ৬২টি মেগাফোন, ৬২টি সিপিপি ভেস্ট, ৬৩টি সিগন্যাল প্ল্যাগ মাস্ট, ৬৩টি সাংকেতিক পতাকা বিতরণ করা হয়। এবার ব্যবসা বাণিজ্যের খবর। রাজধানী বাড্ডায়, কুমিল্লার ব্রাহ্মণপাড়ায়, চাঁদপুরের শাহরাস্তিতে এবং ফেনীর ট্যাঙ্ক রোডে চালু হল সোশ্যাল ইসলামী ব্যাংকের নতুন উপশাখা। ব্যাংকের প্রধান কার্যালয় থেকে ভার্চুয়াল প্ল্যাটফর্মে অনুষ্ঠানে ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কাজী ওসমান আলী উপশাখা 4টি উদ্বোধন করেন। এ সময় উপস্থিত ছিলেন উপব্যবস্থাপনা পরিচালক আবু নাসের চৌধুরী, সিরাজুল হক এবং শামসুল হক, মার্কেটিং অ্যান্ড ব্র্যান্ড কমিউনিকেশন ডিভিশনের প্রধান মনিরুজ্জামান। বঙ্গবন্ধু জন্মশতবার্ষিকী এবং স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী উপলক্ষে মুজিব চিরন্তনে 10 দিনব্যাপী অনুষ্ঠানমালার 6ষ্ঠ দিনের প্রতিপাদ্য ছিল বাংলার মাটি আমার মাটি। এতে যন্ত্রসঙ্গীত পরিবেশন করেন 100 শিল্পী। বঙ্গবন্ধুকে উৎসর্গ করে পরিবেশনা ছিল বন্ধু রাষ্ট্র নেপালের। নৃত্যের ছন্দে তুলে ধরা হয় বাংলার ষড়ঋতু। কোরিওগ্রাফিতে ফুটিয়ে তোলা হয় ভাষা আন্দোলন, মুক্তিযুদ্ধ। ছিল শতবাউলের গানের নৃত্যালেখ্য। বঙ্গবন্ধু প্রিয় গান ও বঙ্গবন্ধুকে নিবেদিত গান পরিবেশনার মধ্য দিয়ে শেষ হয় অনুষ্ঠান। আর এরই সাথে শেষ করছি রাত 11টার 21 সংবাদ। যাওয়ার আগে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেড সংবাদ শিরোনামগুলো আরও একবার। বাংলাদেশ নেপাল সম্পর্ক সুদৃঢ় করার প্রত্যয়, আঞ্চলিক সহযোগিতা বৃদ্ধির আশাবাদ। 4 সমঝোতা স্মারক সই, শেখ হাসিনা বিদ্যাদেবী বৈঠকে দ্বিপাক্ষিক বিভিন্ন বিষয়ে আলোচনা। করোনায় আরও 30 মৃত্যু, 7 মাসে সর্বোচ্চ আক্রান্ত 2800, ছুটি নিয়ে বিভ্রান্তি ছড়ালে ব্যবস্থা।
সাল্লায় হামলা মামলায় 30 জনের রিমান্ড শুনানি কাল। সাম্প্রদায়িকতার পৃষ্ঠপোষক বিএনপি বললেন ওবায়দুল কাদের। সৌদি আরবে হজ প্রোটোকল ঘোষণা, টিকা ও পিসিআর টেস্ট বাধ্যতামূলক, প্রস্তুতি নিচ্ছে বাংলাদেশ। সবশেষ খবর জানতে ডায়াল করুন 2021 নম্বরে আর ভিজিট করুন 21tv.com এই ওয়েবসাইটে। এছাড়া ফেসবুকে লগ ইন করতে পারেন facebook.com/2124 অনলাইনে। পরের সংবাদ রাত 1টায় দেখার আমন্ত্রণ রইল। শুভরাত্রি।